নমস্কার বন্ধুরা, গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আজ আমি আপনাদের সুনীল গাঙ্গুলি লেখা একটা ছোট গল্প পড়ে শোনাব। গল্পটির নাম সমুদ্রের সামনে। শুনতে থাকুন। অরূপের ইচ্ছে ছিল খুব দামি হোটেলে ওঠার, কিন্তু নন্দিনী গোড়া থেকেই আপত্তি করছে। ট্রেন স্টেশন ছোঁয়ার আগেই নন্দিনী বলল, না, তুমি পাগলামি করবে না, কিন্তু বিএনআর হোটেল মোটেই দরকার নেই। আমাদের অন্তত আরও 15টা দিন চালাতে হবে তো, তাছাড়া কোনারক ভুবনেশ্বরও যাব। অরূপ হাসতে হাসতে বলল, নাইবা থাকলুম 15 দিন, তবু যে কদিন থাকবো একটু বেশ জমিদারি স্টাইলে। নন্দিনী ভ্রুভঙ্গি করে বলল, ওহ, এই পুরীতে বুঝি তোমার বেশি দিন থাকার ইচ্ছে নেই? ইচ্ছে তো করে এই সমুদ্র পাড়ে অনন্তকাল তোমার মুখোমুখি বসে থাকি। বাহ, তাহলে তো হোটেলে খরচই লাগবে না, বালির ওপর মুখোমুখি বসে থাকবো আর হাওয়া খাবো। শুধু হাওয়া খাবো? সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টের অল্প ভিড়ের মধ্যেও নন্দিনীর ভেজা ভেজা ঠোঁট দুটির দিকে লুব্ধভাবে তাকিয়ে অরূপ একটা ইশারা করল। নন্দিনীও ইশারায় বলল, অসভ্য। ট্রেন থেকে নেমেও আবার হোটেলের প্রসঙ্গ উঠল। অরূপের খুব ইচ্ছে খুব বড় হোটেলে থাকবে, ঘর থেকে যখন খুশি বেরুবে, যখন খুশি বেরুবে না, বেল টিপলে বেয়ারা এসে ফরমাস মতো সব কিছু দিয়ে যাবে। স্নান করার জন্য গরম জল ঠান্ডা জল দুটোই পাওয়া যাবে, তাতে যদি 2-1 দিন কম থাকতে হয় তাও ভালো। নন্দিনী অত পয়সা ভাড়া দিয়ে থাকতে রাজি নয়। পুরী স্টেশনে পান্ডা, হোটেলের দালাল আর গারোয়ানদের চেঁচামেচির মধ্যে দাঁড়িয়েও ওরা তর্ক করতে লাগলো। বিয়ে হয়েছে 7 মাস আগে, কিন্তু এ পর্যন্ত একবারও একসঙ্গে বাইরে বেড়াতে আসা হয়নি। নতুন বউকে নিয়ে হনিমুনে যাওয়ার ইচ্ছা ওরূপের ছিল বিয়ের আগে থেকেই, কিন্তু শেষ পর্যন্ত যখন আসা হলো তখন আর বউ তেমন নতুন নেই। বিয়ের 1 মাস পরেই নন্দিনীর মায়ের হাঁপানির টান বাড়ল। তারপরই অরূপের বৌদির বাচ্চা হতে গিয়ে অপারেশন, জীবন সংশয়। ইচ্ছে ছিল কাশ্মীরে যাবার, কিন্তু অরূপের জমা টাকা ফুরোতে ফুরোতে শেষ পর্যন্ত পুরীর চেয়ে বেশি দূর আর কুলোলো না। তবুও একান্নবর্তী বাড়িতে কখনো নন্দিনীকে সবসময়ের জন্য কাছে পেতে পারেনি। অরূপের শখ কয়েকটা দিন ভালো কোনো হোটেলে কাটানো, যেখানে তাদের কেউ ব্যাঘাত ঘটাবে না। নন্দিনী জিতল। বলাই বাহুল্য, বিয়ের অন্তত বছরখানেকের মধ্যে স্ত্রীর সঙ্গে তর্কে কোন স্বামী বা জিততে পারে? নন্দিনী কিছুতেই হোটেলের জন্য গুচ্ছের টাকা খরচ করতে রাজি নয়। অগত্যা অরূপ বলল, ঠিক আছে, মাঝারি ধরনের হোটেলেই যাব, কিন্তু এমন হোটেল চাই যেখানে দোতলায় ঠিক সমুদ্রের দিকে ঘর খালি থাকবে, সামনে থাকবে বারান্দা, আর খাবার খেতে নিচে যেতে হবে না। ইস, পুরীতে হোটেলের ঘর পাওয়া তো সহজ কি না? আগে থেকে ব্যবস্থা করনি? দেখো সব ভর্তি কিনা। চলো স্বর্গদ্বারের দিকে যাই। তুমি বুঝি আগে পুরীতে এসেছো? নন্দিনী 2বার এসেছে পুরীতে এর আগে, বাড়ির লোকজনের সঙ্গে, কিন্তু সে কথা অরূপকে বলেনি। সাধারণত হনিমুনের সময় সবাই নতুন কোনো জায়গাতে যায়। অরূপ আগে কখনো পুরীতে আসেনি। সে আসাম গেছে, দার্জিলিং গেছে, পাহাড়ি জায়গাতেই ঘুরেছে বেশি। টাইগার হিল থেকে এভারেস্টের চূড়ার এক টুকরোও দেখেছে, কিন্তু কখনো সমুদ্র দেখেনি। সেই পুরীতে আসার কথা বলেছিল। নন্দিনী আপত্তি করেনি তখন। একটার পর একটা হোটেল ঘুরছে, কোনোটাই ঠিক পছন্দ হয় না। অনেক হোটেলেই জায়গা নেই, যদিও জুন মাস, তবুও বেশ ভিড়। শেষ পর্যন্ত একটা হোটেল মোটামুটি পছন্দ হলো। সমুদ্রের দিকে ঘর আছে দোতলায়, বারান্দাও আছে, কিন্তু বাথরুম নেই। বাথরুম হলো সেই 1 তলায়। নন্দিনী তাতেই রাজি। সাইকেল রিক্সাওয়ালাকে বিদায় করে মালপত্র উঠিয়েই দরজা বন্ধ করলো অরূপ। নন্দিনীকে জড়িয়ে ধরে বলল, আহ, ছুটি ছুটি, এখন সম্পূর্ণ ছুটি, শুধু তোমাতে আমাতে, আমার মিষ্টু সোনা। এই ছাড়ো ছাড়ো, বাইরে থেকে দেখা যায়। ভ্যাট, কে দেখবে? দেখো না জানলা দিয়ে, সমুদ্রে যারা স্নান করছে তারা দেখতে পাবে। ওদের ওখানেই অনেক কিছু দেখার আছে, ওরা এদিকে তাকাবে না। দরজায় ঠক ঠক শব্দ হতেই অরূপ বিরক্তভাবে বলল, এক্ষুনি আবার কে এলো জ্বালাতে? বুড়ো ম্যানেজার একটা লম্বা খাতা বাড়িয়ে দিয়ে বলল, নাম সই করতে ভুলে গেছেন স্যার। এক্ষুনি করতে হবে বুঝি? তাই তো নিয়ম। বুড়ো ম্যানেজার এবার অরূপের মুখের দিকে পূর্ণভাবে তাকিয়ে বলল, নমস্কার নমস্কার, খবর টবর সব ভালো তো? রতনবাবু কেমন আছেন? অরূপ খানিকটা হকচকিয়ে বলল, রতনবাবুকে? সেই যে আপনার সঙ্গে এসেছিলেন লাস্ট ইয়ারের আগের ইয়ারে। রতনবাবু আর সঙ্গে ওনার মানে ওয়াইফ ছিল, ভারী হাসি খুশি মানুষটি। এই ঘরটাতেই তো ছিলেন সেবার। আমি তো রতনবাবু বলে কাউকে চিনি না। তাহলে কি আমার নামটা ভুল হচ্ছে? আপনারা একই অফিসে কাজ করেন বলেছিলেন। আপনি এখনও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাতেই আছেন তো? আপনার ভুল হয়েছে, আমি কখনো আগে পুরীই আসিনি। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাতে আমি কখনো কাজ করিনি।
নন্দিনী সকৌতুকে তাকিয়েছিল অরূপের দিকে। বুড়ো ম্যানেজারের মুখে সারা জীবনের বিস্ময়। অস্ফুটভাবে বলল, আমারই ভুল হলো তাহলে? আশ্চর্য মিল কিন্তু। তারপরে মুখের ভাব পাল্টে এক মুখ হেসে উঠল। আচ্ছা, যখন যা দরকার হয় বলবেন। অবশ্য বাঙালিরা একবার কেউ এই হোটেলে এলে তারপর যতবারই আসবে আমার হোটেল ছাড়া। লোকটি চলে যেতেই দরজা ভেজিয়ে অরূপ বলল, লোকটা চমকে দিয়েছিল আমাকে, এমনভাবে তাকাচ্ছিল যেন আমি মিথ্যা কথা বলছি। নন্দিনী বলল, আমার তো মনে হলো লোকটা আগে আন্দাজে ঢিল ছুটছে, যদি লেগে যায়। আগে আমাকে জিজ্ঞাসা করবে তো, তা না প্রথম থেকেই 2 বছরে কত লোক এসেছে গেছে, সবার নাম বুঝে ওদের মনে থাকে? চালাকি নাকি? তা কিন্তু অনেক সময় থাকে জানো। ছোটো মামার সঙ্গে আমরা যেবার এসেছিলাম সেবার কিন্তু ছোটো মামাকে দেখেই হোটেলের মালিক চিনতে পেরেছিল। দেখো, হয়তো রতন নামে কেউ ওকে টাকা ফাঁকি দিয়ে গেছে, তার সঙ্গে তোমার চেহারা গুলিয়ে ফেলছে। না, লোকটা আমাকে তো রতন বলেনি, বলেছে রতন আর বউ ছিল সঙ্গে, সঙ্গে আর একজন লোক, সেই হচ্ছে আমি। যেমন বুদ্ধি, বউয়ের সঙ্গে এলে আবার তৃতীয় ব্যক্তি কেউ সঙ্গে থাকে নাকি? যাকে, আমার সুটকেসের চাবিটা দাও, আজ কোথায় স্নান করব? সমুদ্রে। সমুদ্রের কাছে এসে কেউ বাথরুমে চান করে? আমার এখনই তো সমুদ্রে নামতে ইচ্ছে করছে। খুব ভালো সাঁতার জানে অরূপ। প্রথমবার সমুদ্রে নেমেও সে সমুদ্রকে ভয় পায় না। নলিয়ার সাহায্য না নিয়েই সে বড় বড় ঢেউয়ের মাথায় সাবলীলভাবে লাফিয়ে ওঠে, ব্রেকারগুলো পেরিয়ে দূরে চলে যায়। নন্দিনী যদিও সাঁতার জানে, এর আগে 2 বার নেমেছে পুরীর সমুদ্রে, তবু তার ভয় কাটেনি। অরূপ তাকে বেশি দূরে নিয়ে যাবার জন্য হাত ধরে টানাটানি করলে সে ভয়ে চেঁচিয়ে ওঠে। অরূপ তবু ছাড়তে চায় না। নন্দিনীর প্রবল বাধা সত্ত্বেও বড় ঢেউয়ের সামনে তাকে জোর করে জড়িয়ে ধরে থাকে। আশেপাশে কারা দেখছে, কি ভাবছে, তা ওরা গ্রাহ্যও করে না। বিয়ের 7 মাস পরে আজ প্রথম ওরা খোলা আকাশ, বিশাল সমুদ্রের সামনে সম্পূর্ণ স্বাধীন হয়ে গেছে। একতলার ডাইনিং রুমে সবার সঙ্গে বসে খাওয়ার ইচ্ছে ছিল না অরূপের। এই হোটেলটা নেবার সময় সেরকমই শর্ত করে নিয়েছিল যে দোতলায় তাদের ঘরে খাবার পৌঁছে দিতে হবে। কিন্তু এই ধরনের হোটেলে কিছুতেই মনের মতন ব্যবহার পাওয়া যাবে না। ঘন্টা 2-2.5 সমুদ্রে স্নান করার পর দারুণ খিদে পায়। তারপর ঘরের মধ্যে খাবারের প্রতীক্ষায় বসে থাকতে অসহ্য লাগে। চাকরগুলোকে ডাকতে ডাকতে আসে না, অর্ডার নেবার অনেকক্ষণ পরে খাবার নিয়ে আসে, তাও সব ঠান্ডা। প্রথম 2 দিন এরকম হওয়ার পর অরূপ রেগে উঠে বলল, এই জন্যই বলেছিলুম কোনো ভালো হোটেলে উঠবো, চলো এখনও বদলে ফেলি। নন্দিনী বলে, আহা, তার চেয়ে নিচে গিয়ে খেয়ে আসবো, কী আর এমন কষ্ট, এখন আবার মালপত্র টানাটানি করে হোটেল বদলাতে হবে না, ঘরখানা তো ভালো। এই 2 দিন ওরা বাইরের কারুর সঙ্গে একটাও কথা বলেনি। সকাল থেকেই সমুদ্রে নেমেছে স্নান করতে, সারা দুপুর দরজা বন্ধ করে রেখেছে। বিকেলে একেবারে জলের ধার ঘেঁষে হাঁটতে হাঁটতে চলে গেছে অনেকখানি। সূর্য ডোবা দেখার পর আবার ফিরে এসেছে ঠিক এই পথে। সন্ধ্যের পর থেকে বারান্দায় বসেছে শতরঞ্জি পেতে। তখন অরূপের বুকে নন্দিনীর মাথা হেলানো। অরূপ হালকা আঙুলে বিলি কেটেছে ওর চুলে, আঙুলগুলো কখনো নিচে নেমে এসেছে। একবারও মনে পড়েনি কলকাতার কথা, কিংবা কলকাতায় যে আবার ফিরতে হবে সে কথা। একতলার খাবার ঘরে খান ছয়েক টেবিল পাতা, ভিজে ভিজে আঁশটে গন্ধ। একটু বেশি বেলা করেই ওরা খেতে নামলো, যখন বেশি লোক থাকবে না। তবুও 5-6 জন লোক ছিল। লোকগুলো মাছ মাংস থেকে মনোযোগ সরিয়ে প্যাট প্যাট করে তাকালো নন্দিনীর দিকে। অরূপের এখনও এসব ব্যাপার গা সহা হয়নি, তার গা জ্বালা করে। বুড়ো ম্যানেজার নিজের টেবিল ছেড়ে উঠে এসে অভ্যর্থনা করলো ওদের, আসুন পরিতোষবাবু, আসুন, আজ বিরিয়ানি মাংস হয়েছে স্পেশাল। অরূপ নিরসভাবে বলল, আমার নাম পরিতোষ নয়, আমার নাম অরূপ সান্যাল, আপনার রেজিস্টারে নাম লিখলাম সেদিন। সেবারে আপনারা আমার হোটেলে রান্নার খুব সুখ্যাত করেছিলেন। রতনবাবু তো, আপনাকে তো আমি সেদিন বলেছি রতনবাবু বলে কারুকে আমি চিনি না, আপনার হোটেলেও আমি আগে আসিনি। ও হ্যাঁ হ্যাঁ, সেদিন বলেছিলেন, ঠিক, আমারই ভুল হয়েছে, আমি বোধ হয়। আপনি 2 দিন আগের কথাই মনে রাখতে পারেন না, আর 2 বছর আগে কে এসেছিল না এসেছিল মনে রাখবেন কী করে? অরূপের বিদ্রুপ গায়েই মাখল না ম্যানেজার। রেখাবহুল মুখখানা সামান্য বিনীত করে তুলে বলল, বুড়ো মানুষ, ভুল হয়ে যায়। বসুন মা জাননী, আজ দই আনিয়েছি খুব ভালো, বর্ধমান থেকে আনানো। অরূপ খেতে খুব ভালোবাসে, কৃপণও নয়, কিন্তু ম্যানেজারটিকে গোড়া থেকেই অপছন্দ করায় সে আজ বিরিয়ানি কিংবা দই কোনোটারই অর্ডার দিল না। বলল, ওসব কলকাতায় অনেক পাওয়া যায়, তার থেকে আর ভালো কী হবে, এখানে মাছ সস্তা, আমি শুধু আজ মাছের ঝোল আর ভাত খাবো। নন্দিনী, তুমি কি নেবে? নন্দিনী বলল, সমুদ্রের মাছ আমার বেশি সহ্য হয় না, আমি দই দিয়েই খাবো ভাবছি। বুড়ো ম্যানেজার নানান আদিক্ষেতার সঙ্গে নিজের হাতে পরিবেশন করলো দই। নন্দিনীকে স্বীকার করতেই হলো দইটা সত্যি ভালো, এমনকি এই হোটেলে সব রান্নাই ভালো।
অরূপ মুখ গোঁজ করে খেয়ে গেল। খাওয়া শেষ হয়ে গেছে নন্দিনী, তবু এইটো হাতেই গল্প শুনতে হচ্ছে ম্যানেজারের। তার অবিরাম কথায় একবারও ছেদ পড়েনি। আজকাল অনেক হোটেলের ম্যানেজারই বেশ ভদ্র, ইংরেজি কায়দা কানুনও জানে, জানে কখন নিজেকে উজ্জ্ব রাখতে হয়। এই হোটেলটি কিন্তু মোটামুটি বেশ বড় হলেও ম্যানেজারটি সেকালে ধরনের, কপালে ফোঁটা তিলক, গলায় কণ্ঠি। অরূপের দিকে আর চোখে তাকিয়ে ম্যানেজার নন্দিনীকে বলল, আপনার কর্তাটি মনে হচ্ছে চটেছেন আমার ওপর, আমারই চোখের ভুল। এমন একরকমের চেহারারও মানুষ হয়? সেবার রতনবাবুর সঙ্গে যিনি এসেছিলেন তার চেহারাটি অবিকল ওনার মতো। ওনারা তিনজনে মিলে এমন জমিয়ে দিয়েছিলেন যে সারা হোটেল একেবারে। নন্দিনী জিজ্ঞাসা করল, রতনবাবুও বুঝি নতুন বিয়ে করে এসেছিলেন? ম্যানেজার আবার আর চোখে তাকালো অরূপের দিকে, আমতা আমতা করে বলল, তা ইয়ে, নতুন বিয়ে কিনা জানি না, তবে তিনজনেই বড় আমুদে। একদিন তো হোটেলে সবাইকে নিয়ে গানের ফাংশন করলে, 10 দিনের জন্য এসেছিল, থেকে গেল 17 দিন। অরূপ মুখ তুলে বলল, রতনবাবু কি আপনার কাছে ধারটা রেখে গিয়েছিলেন নাকি, এত মনে আছে যখন? ম্যানেজার স্থির চোখে তাকালো অরূপের দিকে, সামান্য একটু হাসলো, তারপর বলল, আপনি ঠিক ধরেছেন, সে কিছু নয় অবশ্য, সামান্য টাকা। যাবার সময় শর্ট পড়ে গেল, বলেছিলেন পাঠিয়ে দেবেন, তা ভুলে গেছেন বোধহয়। কত বড় অফিসার। দোতলায় উঠে দরজা বন্ধ করে নন্দিনী ঝাঁপিয়ে পড়ল অরূপের বুকে। অরূপ তাকে পাঁজা কোলা করে নিয়ে এলো বিছানায়। বলল, বাবা, বুড়োটা বকবক করতে করতে একেবারে মাথা ধরিয়ে দিয়েছিল। তোমারও ভদ্রতা এত বেশি, কি করব, উঠতে পারছিলুম না। তুমি কিন্তু ঠিক ধরেছ যে রতনের কাছেও টাকা পাওনা আছে। তুমি কি করে বুঝলে? না হলে আর অত মনে রাখে? কত লোক আসছে, তারাই বা কীরকম লোক, হোটেলে ধার রেখে গেছে, শোধ দেয়নি। বউয়ের সঙ্গে আবার একজন বন্ধু নিয়ে এসেছিল। যাকে, বাদ দাও তাদের কথা। তোমার মতন অবিকল চেহারার একজন লোক আছে তাহলে। ভদ্রলোক অতবার বলছেন যখন, ধরো সেই লোকটার সঙ্গে যদি আমার কখনো দেখা হয়ে যায়, মনে করো রাস্তায় দেখালো, আমি তার দিকে চাইলুম, আর আমি ভাববো। নন্দিনী খিলখিল করে হেসে উঠল। অরূপ বলল, ধুত, অবিকলে একরকম চেহারার আবার দুটো লোক হয় নাকি? ওসব সিনেমায় টিনেমায়। বুড়োটা কী দেখতে কী দেখেছে। আচ্ছা দেখো তো, ওই যে একটা দরজা রয়েছে পাশের ঘরে যাবার, ওটা খোলা না বন্ধ? অরূপ তরাক করে লাফিয়ে উঠে খাট ছেড়ে চলে গেল সেই দরজার কাছে। ছেলে দেখলো সেটা বন্ধ ঠিকই, কিন্তু ওপাশ থেকে। এপাশ থেকে বন্ধ করার কোনো ব্যবস্থা নেই। অরূপ বিরক্তভাবে বলল, কোনো মানে হয়? ও দরজা তো পাশের ঘর থেকে যে কোনো সময় খুলতে পারে, এরকম দরজা কেউ রাখে? কী কাণ্ড বলো তো, আমাদের জিনিসপত্র চুরি যায়নি তো কিছু? জিনিসপত্র চুরি যাওয়া ছাড়াও যে কোনো সময় যে কেউ দরজা খুলে যা খুশি দেখতে পারে। আমি প্রথমেই বুঝেছি এই ম্যানেজারটা দারুণ বদমাস। তুমি তো ওর সঙ্গে গল্প করছিলে বসে বসে। বাহ, গল্প করাটা দোষের নাকি? বলছিল তোমার মতো চেহারার একজন লোকের কথা, সেই জন্য। দাঁড়াও, এক্ষুনি ডাকছি ম্যানেজারকে। পাশের ঘরের লোকেরা সেদিন সকালেই চলে গেছে। ম্যানেজার এসে সব শুনে জিভ কেটে বলল, সে কি, স্বামী স্ত্রীকে কখন আমি আলাদা ঘরে রাখতে পারি? আসুন, দেখবেন, আসুন। যদি বিশ্বাস না হয়, ওটা আগে ছিল। যদি একসঙ্গে কেউ এসে পাশাপাশি দুটো ঘর চায়, নিজেদের মধ্যে যাতায়াতের সুবিধের জন্য। রতনবাবুরা যেমন ছিলেন। ড্যাম শিওর রতনবাবু। পাশের ঘরের তালা খুলুন, দেখব। পাশের ঘর খুলে দেখা গেল দরজাটা সত্যিই দৃঢ়ভাবে বন্ধ, আড়াআড়ি লোহার পাটি দিয়ে ভালোভাবে বন্ধ করা। মাকড়সার জাল দেখে মনে হয় অনেক দিন খোলা হয়নি। বিকেলে বেড়াতে বেরিয়ে নন্দিনী বলল, কোনারকে যাবার কি ব্যবস্থা আছে, খোঁজ নেবে না? চলো আজ খোঁজ নিয়ে আসি। বাস ডিপোতে খোঁজ নিতে হবে, সে কি আর এখন বিকেলে খোলা থাকবে? কাল সকালে বরং চলোই না, বেড়াতে বেড়াতে গিয়ে দেখে আসি, যদি খোলা থাকে। কিন্তু বাস ডিপোতে এদিকে নয়, উল্টো দিকে। তুমি জানো বুঝি কোথায়? কী করে জানলে? আসবার সময় আমাদের কলেজের মহিতোষবাবু সব বলে দিয়েছেন। উনি তো প্রত্যেক বছর পুরীতে আসেন, এখানে বাড়ি আছে। তুমিও তো আগে পুরীতে এসেছো, তুমি চেনো না? আগেরবার কোনারক যাওনি? না, প্রথমবার খুব ছোট ছিলাম, আমার তখন 9 বছর বয়স। তখন কোনারক যাওয়া এত সহজ ছিল না। আর 3 বছর আগে যেবার এলাম, সেবার মামার বাড়ির সঙ্গে, আমাকে কোনারক নিয়ে যায়নি। ইস, কি দুঃখের কথা। অবশ্য মামাদের সঙ্গে কোনারক দেখলে তেমন এনজয় করতেও না। লজ্জায় নন্দিনীর মুখ ঈষৎ অরুণ বর্ণ হয়ে গেল। নম্র গলায় বলল, ভাগ্যিস তখন দেখিনি, এবার আমরা দুজনেই প্রথমবার একসঙ্গে দেখব। তুমি পুরীতে আসোনি, কিন্তু পুরীর অনেক কিছুই তুমি চেনো। পুরী সম্পর্কে কোনো বাঙালির কিছু জানতে বাকি আছে? রাত্রে সিগারেট ফুরিয়ে গেছে অরূপের। কোনো চাকরকে ডেকে পায়নি, নিজেই নিচে নেমে এসেছে। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের জলে রূপলি জ্যোৎস্নার খেলা দেখার সময় সিগারেট না থাকলে চলে না। নন্দিনীকে বারান্দাতেই দাঁড় করিয়ে নিচে এসেছিল অরূপ।
আবার সে ম্যানেজারের খপ্পরে পড়ল। সিঁড়ির কাছাকাছি ম্যানেজার তার মুখোমুখি এসে বলল, আপনার সঙ্গে একটা কথা ছিল স্যার, আপনাকে একলা ঠিক পাওয়া যায় না। কি ব্যাপার বলুন? মানে আমার অন্যায় হয়ে গেছে আপনার ওয়াইফের সামনে এভাবে কথাটা বলা। কোন কথা? আমার এখানে কত লোক আসে, খাতায় নামও সই করে, কিন্তু কার কোনটা আসল নাম কি নকল নাম তা তো আর আমি জানতে যাচ্ছি না, আমার দরকারও নেই। আমার হোটেল চালানো নিয়ে কথা, সেবার যে আপনারা এসেছিলেন। আপনি আবার ভুল করছেন, আমি আগে কখনো আপনার হোটেলে আসিনি। হা হা, ওরকম একটু আধটু হয়েই থাকে, অনেকেই ওরকম। আমি আপনার স্ত্রীর কাছে আর মুখ খুলছি না, কিন্তু বলছিলাম কি, রতনবাবু যে আমাকে, কি মুশকিল, বলছি যে আপনি অন্য কারোর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলছেন। আমি রতনবাবু বলে সত্যিই কারোকে চিনি না, জীবনে কখনো। আমার অত ভুল হয় না। আপনার মতলবটা কি বলুন তো? সিঁড়ির পাশে ঈষৎ অন্ধকারে দুজনের চোখের দিকে তীব্রভাবে তাকালো। ম্যানেজার চিবিয়ে চিবিয়ে বলল, আমার অত সহজে ভুল হয় না। সেবার আপনারা দুজনে একটা বাজারের মেয়ে ছেলেকে সঙ্গে এনেছিলেন, কদিন খুব ফুর্তি ফার্তা করলেন, যাবার সময় 38 টাকা কম। আপনি এই আংটি আমাকে দিয়ে যাননি? আংটি? আমি? ম্যানেজার তার ফতুয়ার পকেট থেকে একটা আংটি বার করেছে, তুলে দিয়েছে অরূপের হাতে। সাধারণ একটা সোনার আংটি, সাধারণ একটা পাথর বসানো। অরূপ বিস্ময়ে একেবারে বিমূঢ়, তবু শক্ত হবার চেষ্টা করে বলল, আচ্ছা মুশকিল তো, কোনো দিন আমি আংটি পরি না, বলছি আপনার ভুল হয়েছে। কেন গরিবের সঙ্গে নয় ছয় করছেন? আমি কারোর ব্যাপারে মাথা গলায় না। ও আংটির দাম আপনার 38 টাকার চেয়ে হয়তো বেশিই হবে, কিন্তু পরের দ্রব্য বিক্রি করতে আমার বাধে। নিজের হাতে ধারণ করেছিলাম, কিন্তু ও আপনার কি পাথর রয়েছে আমার ভাগ্যে ঠিক হয় না। ও আংটি আমার নয়, আপনার যা খুশি করতে পারেন। আপনি আপনার আংটি ফেরত নিন, টাকা না হয় নাই দেবেন। ও অপয়া আংটি আমি রাখবো না। পরের আংটি আমি নেবো কেন? পুরুষের আংটি না হয়ে মেয়েদের আংটি হলেও না হয় কিনে নিতাম। আপনি আংটি পরেন না বললেন, কিন্তু ওই তো আপনার হাতে আর একটা আংটি রয়েছে। এটা আমার বিয়ের আংটি, কিন্তু তার আগে সেবারও আপনিই বলেছিলেন সেই মেয়ে ছেলেটি আপনার বউ। আমি রতনবাবুর নামে চাপিয়েছি, কিন্তু রতনবাবু ছিলেন আপনার সাগরেদ। কতবার বলবো আমি নই অন্য কেউ? এই নিন আপনার আংটি। নন্দিনী তরতর করে সিঁড়ি দিয়ে নেমে এসে বলল, এত দেরি করছো কেন তুমি আমাকে একা রেখে? ম্যানেজারের হাতে দ্রুত আংটিটা গুঁজে দিয়ে অরূপ বলল, চলো যাচ্ছি। তারপরেই ম্যানেজারের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, আপনি যা খুশি করতে পারেন, কাল সকালে আমরা এই হোটেল ছেড়ে দেব। ওপরে উঠে আসার পর নন্দিনী বলল, তুমি অত রেগে গিয়েছিলে কেন? আবার কি বলছিল? লোকটা যে কত বড় জোচ্চোর এখন বুঝতে পারলুম। একটা পেতলের আংটি, তাতে দুটো পাথর বসানো, সেটা আমাকে জোর করে বিক্রি করার তালে ছিল। সেই জন্যই রতনবাবু আর বউ আর বন্ধুর গল্প ফেলেছে। রতনবাবুর বন্ধু নাকি ওই আংটি জমা রেখে গিয়েছিল। লোকটা তো খুব বাজি। আমি তো গোড়া থেকেই বুঝতে পেরেছি, তুমিই শুধু পারোনি। আংটিটা তুমি হাতে নিয়ে দেখলে নকল? মনে তো হলো তাই। শোনো, কাল সকালে আমরা এই হোটেল ছেড়ে যাব। এক কাজ করি, চলো আমরা কাল সকাল 7টার বাসে কোনারক চলে যাই। সকাল 7টায় বাস আছে বুঝি? হ্যাঁ, বাক্স টাক্স সঙ্গে নিয়েই যাব। কোনারকে যদি ভালো থাকার জায়গা পাই সেখানেই থেকে যাব, নয়তো চলে যাব ভুবনেশ্বর। পুরী আমার আর ভালো লাগছে না। নন্দিনী অরূপের দিকে তাকিয়ে এক মুহূর্তও দ্বিধা না করে বলল, সেই ভালো। তোমার সত্যি আপত্তি নেই? না, তোমার যখন পুরী ভালো লাগলো না, আমার তো পুরনো হয়েই গেছে। আর একটু বারান্দায় বসবে না শোবে? এক কাজ করলে হয় না, কাল সকালে যখন চলেই যাব, তখন আজ রাত্রে আরেকবার সমুদ্রে বেড়াতে যাবে। অনেকেই তো বেড়ায় বেশি রাত পর্যন্ত। চলো, তাই চলো। এখন বেলাভূমিতে আর মানুষ দেখা যায় না, কিন্তু সম্পূর্ণ নির্জনও নয়। এখানে ওখানে বসে আছে কয়েকজন হালকা আলো ছায়ার মধ্যে, দু একজন ঘুরেও বেড়াচ্ছে দূরে দূরে। মাঝে মাঝে নিশ্চুপ বৃক্ষের মতো দাঁড়িয়ে রয়েছে কয়েকটি পুলিশ। পূর্ণিমার কাছাকাছি কোনো একটা তিথি, চাঁদ বেশ চকচকে। মাঝে মাঝে পাতলা মেঘ এসে তাকে ঢেকে দিয়েও একেবারে ম্লান করতে পারছে না। ওরা দুজন নিঃশব্দে হাঁটছে সমুদ্রের পাড় ধরে। হু হু করে বইছে জলো হাওয়া, সমুদ্রের অনবরত শোঁ শব্দ। মাঝে মাঝে দেখা যায় দূরে ঢেউয়ের মাথায় জ্বলছে ফসফরাস। নন্দিনীর কোমর জড়িয়ে ধরে আছে অরূপ। একসময় ওর গালে গাল ঠেকিয়ে বলল, কি ভালো লাগছে না? নন্দিনী মৃদু স্বরে বলল, তুমি আমার কাছে একটা কথা গোপন করেছিলে কেন? কি গোপন করেছিলাম? তুমি কেন বলেছিলে তুমি আগে সমুদ্র দেখোনি? সত্যিই তো দেখিনি, এই প্রথম। না, তুমি এখনও গোপন করছো। তুমি সমুদ্রে যেভাবে সাঁতার কাটো, বেশ অভ্যাস না থাকলে সেরকম কেউ পারে না। আরে আমরা হচ্ছি পূর্ব বাংলার ছেলে, জলের পোকা। মায়ের পেট থেকে পড়েই সবাই সাঁতার শেখে। পুকুর কিংবা নদীতে সাঁতার কাটা
আর সমুদ্রে সাঁতার কাটা এক জিনিস নয়। তুমি পুরীতেই এসেছো আগে, তুমি পুরীর সব কিছু চেনো। কেন আমার কাছে লুকিয়েছিলে? আমি তো কিছু মনে করতুম না। ওই ম্যানেজার যা বলছিল, আমি এখানে কোনো দিন আসিনি আসিনি আসিনি, আমি কি করে বিশ্বাস করাবো? তুমি আমাকে মিথ্যাবাদী ভাবছো? অরূপের গলাটা হাহাকারের মতো শোনালো। নন্দিনী তবু ঠান্ডাভাবে তাকিয়ে রইল। অরূপ নন্দিনীকে ছেড়ে দূরে সরে গেছে। একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা বেশ, তোমার কাছে গোপন কিছু থাকবে না। এই সমুদ্রের সামনে আর আকাশের নিচে দাঁড়িয়ে আমি শপথ নিয়ে বলছি, তোমার কাছে শুধু একটি কথা গোপন করেছিলাম। আমি নীলিমা বলে একটি মেয়েকে ভালোবাসতুম, আজ থেকে 5 বছর আগে। আমি তাকে বিয়ে করব বলেও কথা দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পিছিয়ে গিয়েছিলাম কাপুরুষের মতো। নীলিমার বিয়ে হয়েছে একটা খুব খারাপ লোকের সঙ্গে। নীলিমা খুব কষ্ট পায়, তার কথা ভেবে আমিও খুব কষ্ট পাই মাঝে মাঝে। এটুকুই আমার গোপন। কিন্তু আমি সত্যিই কখনো সমুদ্র দেখিনি, কখনো পুরীতে আসিনি, আমি কখনো কোনো বন্ধুর সঙ্গে মিলে অন্য স্ত্রীলোকের সঙ্গে অসৎ কাজ করিনি। এটা তোমাকে বিশ্বাস করতেই হবে। ওই ম্যানেজারটা হয় ভুল করছে, অথবা কোনো উদ্দেশ্য নিয়ে। নন্দিনী, তুমি আমাকে বিশ্বাস করবে না? করবে না? থাক, আর বলো না। অনেক আগেই তোমাকে বিশ্বাস করেছি, অনেক আগে। একটুক্ষণ চুপ করে থেকে অরূপ বলল, নন্দিনী, তোমার কোনো গোপন কথা নেই? তুমি আমার কাছে লুকোওনি? নন্দিনী সমুদ্রের দিকে চেয়ে অস্ফুটভাবে বলল, হ্যাঁ, লুকিয়েছি। তোমাকে বলেছিলাম তুমিই আমার জীবনে প্রথম পুরুষ, কিন্তু তা নয়। এই পুরীতেই 3 বছর আগে একটা ছেলে, তার নাম মনে আছে, হেমকান্তি, কিন্তু মুখ আর বেশ ভালো মনে পড়ে না। আমার ছোটো মামার সঙ্গে কীরকম চেনা ছিল, তার সঙ্গে গোপনে দেখা করতাম। একদিন গিয়েছিলাম ঝাউবনে, তখন মনে হয়েছিল তাকে না পেলে আমি মরে যাব। কিন্তু কলকাতায় গিয়ে সে আর দেখা করেনি। হয়তো তাকে ভালোবাসা বলে না, কিন্তু একটু অপরাধ বোধ। জানি, আর বলতে হবে না। বিয়ের আগে সবারই ওরকম একটু আধটু হয়, ওটা এমন কিছু নয়। তুমি সত্যি আমাকে ক্ষমা করবে? অরূপ দুটো পাথরের নুড়ি কুড়িয়ে নিল, একটা নন্দিনীর হাতে দিয়ে বলল, এসো, এই দুটো সমুদ্রে ছুঁড়ে ফেলি। এই সমুদ্রের সামনে দাঁড়িয়ে আমরা আগেকার সব স্মৃতি বিসর্জন দিয়ে দিই। দুজনেই নুড়ি দুটো ছুঁড়ে দিল জলে। একটু পরেই একটা বড় ঢেউ ওদের পায়ের কাছ পর্যন্ত পৌঁছে নুড়ি দুটো ফেরত দিয়ে গেল।